ডেভেলপমেন্টটা আমি বাড়িয়েছি একদম, এটা কিন্তু হয়েছে। এটা এই যে অর্থনৈতিক ডেভেলপমেন্টটা এই জায়গা থেকে হয়েছে, এই যে সাপোর্টটা, এই সাপোর্টটা আজকে কিন্তু এইটার জন্যই আজকে গ্রামীণ এলাকাগুলো আপনারা ঘুরে ঘুরে দেখুন, এক একটা গ্রামে দেখবেন অন্তত 30টা 40টা 50টা 60টা করে এক এক গ্রামে প্রায় বাড়িগুলো পাকা বাড়ি নিজেরাই তৈরি করে নিয়েছে। জীবনযাত্রার লাইফস্টাইল দেখবেন এক একটা বাড়িতে দেখবেন দুটো করে, এক একটা বাড়িতে দুটো করে মোটরসাইকেল, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছে ছেলেরা। আপনি রাতের বেলা দেখবেন না যে অ্যান্ড্রয়েড ফোন মোটরসাইকেল ইউজ করছে আজকে। মানে জীবনযাত্রার লাইফস্টাইলটা কত বেড়ে গেছে, কত ভালো হয়েছে গ্রামটি। সেটা কেন মানুষ তাহলে এটা বলুন, এই যে গ্রামের মানুষের অর্থনৈতিক ডেভেলপমেন্ট এবং জুন্দি মোটামুটি যদি সুযোগ পান ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই এলাকার আরও উন্নয়ন যাতে হয় সেটা কিন্তু উনি ছাড়বেন না সুযোগ, এবং সেটা উনি ওখানে আওয়াজটা তুলবেন। আমরা সঠিক যদি ওনাকে প্রকল্প দিই তাহলে আমরা দিলে উনি পার্লামেন্টে সেই আওয়াজটা তুলবেন। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম নেপাল সিং। আপনি আপনার ডিজিগনেশন? আমি এখন পঞ্চায়েত সমিতির সভাপতি আছি, দেখাশোনা করছি পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্ট। দলীয় স্তরে? হ্যাঁ, দলীয় স্তরে আমি জেলার আমাকে সভাপতি করা হয়েছে, রিসেন্ট করেছি বোধহয় মাস 6 আগে জেলার সভাপতি করেছি। আর আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দিন একটা কথা বলে দিয়েছে, আপনাদের আমি বলছি, নির্বাচনে 1 মিনিট সময় নষ্ট করা যাবে না, সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে, দলকে বেরোতে হবে। যদি আমরা শুনি কারো কোথাও কৃপণতা আছে, কোনো গাফিলাতি আছে, দুর্বলতা আছে, সেই দুর্বলতা কাটিয়ে গাফিলাতি দূর করে সবাইকে এক মুহূর্তে কাজ করতে হবে। আমি সেই মুহূর্তেই একদম কাজ করছি। আমার আশা করছি আমরা এই 5টা অঞ্চলের জুন দিকে লাস্ট বিধানসভায় আমরা এই জুন দিকে আমরা 9,000 ভোট দিয়েছি নির্বাচন, লাস্ট বিধানসভা নির্বাচনে জুন দিকে এই 5টা অঞ্চলে। আর এইবার আশা করছি ওই দিকটা আমরা আরও অনেক বাড়াবার চেষ্টা করছি, এবং মানুষের সহযোগিতা পাচ্ছি, আশ্বাস পাচ্ছি, মানুষ অ্যাকসেপ্ট করছে। আর জুন্দির নামে তো মানুষ সবাই খুব খুশি, ব্যাপারটা। থ্যাংক ইউ। লোকসভা নির্বাচন অলরেডি আরম্ভ হয়ে গেছে। এই প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের এখানে জুন মালিয়া তিনি লোকসভা ভোটের প্রতিদ্বন্দ্বী করছেন মেদিনীপুর লোকসভায়। মানুষ তৃণমূলকে কেন ভোটটা দেবেন, এবং আপনারা মানুষের দুয়ারে যে যাচ্ছেন আপনাদের এজেন্ডা কি যে কেন ভোটটা দেবেন? এই মুহূর্তে মানুষ বিশেষ করে শালবনী ব্লকের এই অঞ্চলগুলোতে 8, 9, 10, 11 তিনটে, আমি একটু পিছনের দিকে যাচ্ছি, 9, 10, 11 যে সেই সময়ে যে শালবনীর পরিস্থিতি ছিল সেটা আমরা সবাই কম বেশি জানি। সেই পরিস্থিতিতে আমার এই শালবনীতে একটা যাদের দিশাহীন রাজনীতি করতো তাদের হাতে 70 জন মানুষ খুন হয়েছিল। আর সিপিএম যারা তথাকথিত সরকারে ছিলেন তাদের হাতে আমাদের প্রায় 30 জন মানুষ খুন হয়েছে, এখন আমরা 10 জনকে। তারপরে আমাদের 9, 10, 11তে বিধানসভা নির্বাচনে আমাদের এই শালবনী বিধানসভা থেকে আমাদের প্রার্থী শ্রীকান্ত মাহাতো জয়লাভ করলে, মানুষ ভোট দিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আশীর্বাদ করলে, সেই আশীর্বাদে মানুষ জয়লাভ করার পর আমাদের শ্রীকান্ত মাহাতো জয়লাভ করার পর এর আগে আমি একটু বলে দিচ্ছি আপনাকে যে শালবনী খুব গরিব এলাকা ছিল, খুব গরিব এলাকা, খেতে পেত না মানুষ, জলের সেচের ব্যবস্থা ছিল না, চাষবাস হতো না, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসে সেই কাঠ বিক্রি করে মেদিনীপুরে গ্রাস আচ্ছাদন করতে এমন দিনও গেছে। দিদি এসে মুখ্যমন্ত্রী এই এলাকায় ঘুরে জঙ্গলমহলে ঘুরে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাকে আগে এই এলাকার জঙ্গলমহলের মানুষের অন্যের অভাবটা দূর করতে হবে। ক্ষমতায় এসেই 11 সালে উনি প্রথম স্পেশাল বিপিএল তুলাগির চালের ব্যবস্থা করেছেন। এই গরিব মানুষরা সেই চাল 2 টাকা কেজি কিনে তাদের অন্যের অভাব রাসায়নিকের ব্যবস্থা পুরোপুরি হয়ে গেল। তারপরে তো আপনারা জানেন যে এখন তো আর ওইসবের দরকার নেই, এখন বাড়িতে বাড়িতে হিউজ চাল পৌঁছে দেওয়া হচ্ছে। এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয় যে ব্যাপারটা আছে যেটা আমরা বিশেষ করে প্রচার করছি, বিশেষ করে মানুষেরা নিজেরাই বুঝতে পারছে, আজকে
এই জঙ্গলমহলের মানুষের অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, গ্রামীণগুলোতে যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়েছে সেটা মানুষের একটা নজর কাড়ার ব্যবস্থা হয়েছে। এটা আমার কথা না, এটা সজ্জন জিন্দালের কথা। যখন জিন্দাল কারখানাটা উদ্বোধন হয়, সজ্জন জিন্দাল তখন এখানে নেমেছিলেন, এই ফুটবল আমাদের স্টেডিয়াম এতে নেমেছিলেন, আমাদের হেলিকপ্টারে নেমেছিলেন। নামার পর এখানে যে মানুষরা এসেছিল, জমায়েত হয়েছিল, জমায়েত হওয়ার পর তাদের দেখেছিলেন। উনি 7 সালে এসেছিলেন, 7 সালে ফ্যাক্টরিটা ভুঁই বইয়ে যখন হয় তখন এসেছিলেন। তারপরে এসে দেখে যে দিদিকে বলেছিলেন যে ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ, আমি 7 সালে এসেছিলাম, 7 সালের পরে আমি 14 সালে এলাম। 14 সালে এসে আমি দেখছি মানুষের জীবনযাত্রার মান, মানুষের যে তাদের যে অর্থনৈতিক অবস্থা দেখে মনে হলো, তাদের ফিজিক্যাল ইয়েটা দেখে মনে হলো তারা খুব ভালো আছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ব্যাপারটা একটা হয়েছে 2 নম্বর। তারপরে দিদির যেগুলো আমরা সবাই জানি, দিদির যেগুলো আমাদেরকে মানুষের জন্য যে সহযোগিতা করেছে, যেগুলো প্রকল্পগুলো এনে দিয়েছে, একটার পর একটা প্রকল্প, একটার পর একটা প্রকল্প, সেটা তো মানুষের আছে। তারপরে মানুষ সবথেকে বড় যেটা আপনাকে আমি বললাম, মানুষ সবথেকে শান্তিতে বসবাস করছে। এমন দিন গেছিল, এমন দিন গেছে যেটা আপনাকে আমি জানাচ্ছি। আমি প্রচার করে গাড়ি নিয়ে আসছিলাম, এবার আইসির গাড়ি, আমি প্রচার করে আসছিলাম, আমার গাড়ি এখানে ঘিরে দেওয়া হয়েছিল। এখানে ঘিরে দিয়ে আমাকে গাড়ি ড্রাইভারকে ভেতরে দেওয়া হয়েছিল, আর আমাকে দেখে হ্যাকেল করা হয়েছিল একটা নির্বাচনের সময়। সেই দিন আর নেই। সেই যে মানুষ শান্তিতে বসবাস করছে একটা ব্যাপার আছে। আর দিদি যে ব্যাপারগুলো, দিদি যে প্রকল্পগুলো দিয়েছে, দিদি যে কাজগুলো আমাদের গাড়ি, দিদি যে ইয়েগুলো করেছেন, সেই ব্যাপারটাও কিন্তু আজকে আমরা বুঝতে পারছি। আর মানুষের কাছে আমরা সবথেকে বড়, আমার শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী আমাদের যে প্রকল্প, আমরা মানুষের কাছে মাথা তুলে যেতে পারছি, মানুষের কাছে যে বলতে পারছি যে দিদি তো আপনাদের জন্য সব কিছু দিয়েছে, অতএব আপনারা দিদিকে সাপোর্ট করতে হবে, সহযোগিতা করতে হবে। এই মানুষ সেটা কিন্তু ভালোভাবে নিচ্ছেন, ভালো। এইটা হচ্ছে সহযোগিতার আশ্বাস বাড়িয়ে দিচ্ছেন, দুহাত বাড়িয়ে দিচ্ছেন, আশীর্বাদ করছেন। ইভিন আপনাকে আমি একটা কথা বলছি, আমি স্টাডি করে দেখেছি এই নির্বাচনের আগে, আমি স্টাডি করে দেখেছি, আমি আদিবাসী মা বোনেদেরকে জিজ্ঞেস করেছি যারা মাঠে কাজে যাচ্ছে, আমি ভাবো তোমরা এবারে ভোটটা কাকে দিবে? বলে কেন, আমরা তো দিদিকে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো। গ্রামে গ্রামে যে যখন জিজ্ঞেস করেছি কাকে ভোট দেবেন, তখন কিন্তু তারা নিজেরাই বলছে যে আমাদের আজকে আমরা সবাই জানি 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে। আমরা জানি যে আমাদের সবথেকে বড় কথা, আমাদের সেলফ হেল্প গ্রুপ, স্বসহায়ক দল, যেটা সবথেকে বড় অ্যাচিভমেন্ট আমাদের মহিলাদের, সেইটা আজকে আমরা একটা বিশাল জায়গায় পৌঁছে গেছে মা বোনেরা। আর তারপরে সবথেকে বড় কথা যেটা হচ্ছে, স্কুলে বাচ্চাদের পড়াশোনার জন্য মা বোনেদের কোনো চিন্তা ভাবনা, মায়েদের কোনো দিদিদের কোনো চিন্তা ভাবনা করতে হয় না। পড়াশোনার সমস্ত ব্যবস্থাটাই আজকে আমাদের নেত্রী ব্যবস্থা করে দিয়েছেন। মানে পড়াশোনা থেকে সব করতে, বই থেকে খাতা থেকে আরম্ভ করে সব কিছু। এবং আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা যখন বাড়িতে গ্রামে প্রচার করতে যাচ্ছি, তখন বাড়ির মেয়েরা, মায়েরা, বোনেরা বলতেন কি জানেন, দিদিরা বলছে দিদি আমাকে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারটা দিচ্ছেন বলেই আমি আমার যে ছেলেটা, যে মেয়েটা পড়ছে, তার টিউশনি খরচাটা আমি দিচ্ছি। এবং আজকে তার জন্য কি ঘটনা ঘটেছে জানেন, গ্রাম বাংলাতে, গ্রামে, এই গ্রামীণ এলাকাগুলোতে, আমাদের এই পিছিয়ে পড়া এলাকাগুলোতে, এখন আর পিছিয়ে পড়া খুব একটা নেই। এই যে মেয়েদের কম বয়সের বিবাহটা, এটা টোটাল খুব রেয়ার, হয়তো কোনো রকম একটা দুটো হচ্ছে, বাকি কিন্তু বাল্যবিবাহ একদম টোটাল মেয়েদের। এবং বাল্যবিবাহের যে ব্যাড এফেক্ট যেটা একটা পড়ে, সেটা আমরা দেখেছি যে একটা কম বয়সের মেয়ে প্রেগনেন্সি নেওয়ার পর, গর্ভধারণ করার পর তার যে বাচ্চা সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানটা কিন্তু আটকে রেখেছিল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা কিন্তু হয়ে গেছে, সেটা দিদি ছেড়ে দিয়েছে, সে টাকাটা পেয়ে গেছে, সেটাও একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে আবাসনের কিছু ডিমান্ড আছে, চাহিদা আছে মানুষের, গরিব মানুষের। সেই আবাসন ক্ষেত্রেও দিদি একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমি ডিসেম্বরের মধ্যে যে আমাদের যা লিস্ট হয়ে আছে, যে আমাদের যে লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী আমি ডিসেম্বরের মধ্যেই বা ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে আমি প্রথম কিস্তি টাকা ছেড়ে দেবো। মানুষ বিশ্বাস করেছে দিদি, মানে উনি যে কথাটা বলেছেন সেই কথাটা অক্ষরে অক্ষরে পালন করেছেন। সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গেও যে দৈনন্দিন ঘটনাগুলো ঘটেছে, হ্যাঁ, ধরুন আজকে চাকরি প্রার্থীদের এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, তারপরে ধরুন যে আজকে সন্দেশখালী নিয়ে এত বড় একটা হয়েছে, এর কি কোনো এফেক্ট এখানে সাধারণ সন্দেশখালী কোনো এফেক্ট পড়েনি মানুষের মনে, গ্রামীণ মানুষের মনে
মানে আমাদের এই এলাকার মানুষের মনে সন্দেশখালী শিক্ষিত মানুষ হয়তো কিছু তারা টিভি দেখছেন খবর, কিন্তু জেনারেল পাবলিকের মনে কোনো প্রতিক্রিয়া নেই। আর একটা ইস্যু বলছে যে রাম মন্দির একটা বিরাট ইস্যু তুলেছিল, জেনারেল পাবলিকের মধ্যে কোনো রাম মন্দির নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই। জেনারেল পাবলিক এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা খুব একটা করে না। আমাদের এই জঙ্গলমহলের মানুষ, আমি স্টাডি করে দেখেছি যে একটা আবেগ, একটা উদ্দীপনা, একটা মানে যে আবেগটা, যেটা মানুষে তো আবেগেই অনেকটা এগিয়ে নিয়ে যায়, কিন্তু সেই আবেগের কোনো প্রশ্নই নাই, আবেগ কোনো ছিলই না। সন্দেশখালীও নিয়ে কিছু। বিরোধীরা কি এখানে দাঁত ফুটাতে পারবে? আমার মনে হয় যে এই মুহূর্তে যা পরিস্থিতি, আমরা যতদূর এগিয়েছি, আমরা অনেক এগিয়ে গেছি। মানে আমরা প্রচারে, পাবলিসিটিতে, সব কিছুতে আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের প্রার্থী আমাদের অনেক এগিয়ে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে, আপনাদেরকে আমি জানাচ্ছি, আমার শ্রদ্ধা মুখ্যমন্ত্রী, আমার নেত্রী মামনি যে প্রার্থী সিলেকশনটা করেছেন না দুজন, মানে টপ প্রার্থী সিলেকশন করেছে। ঝাড়গ্রামটা আমার 5টা অঞ্চল পড়ছে, কালীপদ সোরেন, খেলোয়াড় সোরেন, উনার যে মানে উনি থিওরিটিক্যাল লিখতেন, থিওরিটিক্যালে ছিলেন। আমি আদিবাসী ভাইদের সঙ্গে, আদিবাসী যারা শিক্ষিত মাস্টার মশাই, সবাই সঙ্গে কথা বলেছি। আমি এর আগে অনেক আদিবাসী প্রার্থীদেরকে নিয়ে লড়াই করেছি পার্লিয়ামেন্টে, দাক্ষিণ মুর্মু, নিত্যানন্দ হেমব্রম, উমা সোরেন, কিন্তু ইনার যে প্রভাব, ইনার যে মানে এই আমাদের কালীপদ সোরেনের যে প্রভাব, এবং উনাকে জেনারেল মানে আদিবাসীরা যা চেনে, এবং যে উনাদের হৃদয়ে যে স্থানটা আছে, সেটা এর আগে কারো ছিল না। সেটাতেই উনাকে অনেকটা আগিয়ে দিয়েছে, এবং উনি সবথেকে ভদ্র মানুষ, নিপাট ভদ্র, খুব একদম সোবার, এবং কি বলা যাবে, হ্যাঁ, সহজ সরল, হ্যাঁ জেন্টলম্যান, সহজ সরল, খুব সহজ সরল মানুষ, এবং হাসি খুশি মানুষ সবসময়। এটা নিয়েছি। আর জুন্দির ব্যাপারটা তো আপনারা জানেন, মানে আমাদের মহিলাদের মধ্যে জুন্দির যে প্রভাবটা বিস্তার করেছেন, যেভাবে জুন্দি মহিলাদের মধ্যে একটা তাদের নিজের একটা ছাপ রেখেছেন, সেটা কিন্তু জুন্দিকে অনেকটা এগিয়ে দিয়েছে। আবার আমি অন্য ব্লকের, আমি জেলার অন্যদিকে বলছি, আমার 5টা অঞ্চলের বলছি। আমি জুন্দিকে নিয়ে সেদিন একটা প্রজেক্ট জুন্দি এনে দিয়েছেন আমাদেরকে, চিংড়ি প্রসেসের একটা প্রজেক্ট। সেই প্রজেক্টটা 25 একর জায়গা নিয়েছেন উনি। আমরা সেদিন গিয়েছিলাম, সেখানে ভূমি পূজা হয়েছে। সেই পূজাতে দেখলাম যে আমাদের যে কর্মী সম্প্রদায়ের মা বোনেরা, মহিলারা, যারা মাহাতো সম্প্রদায়, কর্মী বলতে আমার খারাপ লাগে, তারা কিন্তু সেখানে প্রচুর গেছিলেন, এবং তাদের বোধহয় স্টেটমেন্টও আপনারা দেখতে পাবেন, তারা দেবে স্টেটমেন্ট, যে তারা বিরাট খুশি, এবং সেটাতে সব সেলফ হেল্প গ্রুপের মা বোনেরাই কাজ করে, মেয়েরাই কাজ করে। অতএব জুন্দির এই যে সবথেকে হচ্ছে, জুন্দির যে ব্যাপারটা হচ্ছে, কাউকে আমি দেখেছি জুন্দি কাউকে কোনোরকমভাবে মানে নেগলেক্ট করা, জীবনে জুন্দি করা, মানে যেখানে গেছেন প্রত্যেককে নিজের কাছে টেনে নিজের বই কথা বলেছে। এটা এই মামাটি মানুষের প্রার্থী, তিনি সংসদে পা রাখবেন, পা রেখে সর্বপ্রথম এখানকার জনগণের জন্য, এখানকার মানুষের জন্য কি দাবি থাকবে তার সংসদে, বা আপনাদের কি দাবি থাকবে তার কাছে? দেখুন, এর আগে আমাদের কিন্তু দুজনে, কুনার হেমব্রমকে আমি জীবনে দেখিনি এখন পর্যন্ত, সত্যি কথা বলছি। আমি ব্লগের দায়িত্ব ছিলাম, আর দিলীপ ঘোষকে দেখেছি, কিন্তু দুজনের একটা কথা আমি আপনাদের কাছে বলছি, দুজনে প্রত্যেক বছর 5 কোটি, বছরে 5 কোটি করে টাকা পান ডেভেলপমেন্টের জন্য। এবং আমার সেটা শালবনী ব্লকের ক্ষেত্রে দুজনেরই একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইয়ার কথা, কিন্তু আজ পর্যন্ত বিশ্বাস করবেন না, কোনো রকম তাদের ওই ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের কোনো ওই 5 কোটি কোনো অ্যালটমেন্ট নেই। লাস্ট আমি তো পঞ্চায়েত সমিতি এসেছি, লাস্ট একটা অ্যালটমেন্ট দিয়েছিলেন যে ওই ইলেকট্রিসিটি লাইট হাইমাস্ট এলইডি তৈরি করে তুলতে হবে, এবং প্রধানদের কাছে বললেন আপনারা প্লেস সিলেকশন করে দেন, কিন্তু ওই যে হাইমাস্ট এলইডিতে যে বিলটা হবে, কারেন্টের বিলটা, সেটা কে দেবে? এটা তো লার্জ স্কেলের পেমেন্ট বিল দিতে হয়, সেইটা কে দেবে? সেই জন্য তারপরে উনি এটাকে পিছিয়ে নিয়ে গেলেন, আর এটা করলেন। এখন এই যে বলছে তৃণমূল কংগ্রেস ইয়েকে দিল না আমাদের, ওটা বাজে কথা, মিথ্যে কথা। আমি তো পঞ্চায়েত সমিতিতে আছি, কোনো প্রপোজাল এসেছে লাস্ট ইলেকশনের বোধহয় 1 মাস আগে প্রপোজালগুলো এসেছে,
এর একটা ব্যাপার আছে। আর আমাদের দেখুন জুন্দির কাছে আমি আপনার কাছে একটা কথা বলছি, শালবনির ক্ষেত্রে দিদি আমাকে শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী আমাকে একটা কথাই বলেছিলেন, শালবনিতে এই মুহূর্তে এই বিগত 7 সালে জিন্দালের জায়গা নিয়েছিল 4,500 একর, ডালমিয়াও জায়গা নিয়েছিল, ডালমিয়া সিমেন্ট, জেএসডাব্লিউ সিমেন্ট। আমাদের স্টিল প্ল্যান্ট হওয়ার কথা ছিল জেএসডাব্লিউতে, সেই প্ল্যানটা হয়নি। আমাদের দুর্ভাগ্য, পশ্চিম মেদিনীপুর জেলার দুর্ভাগ্য। স্টিল প্ল্যান্টটা হয়ে গেলে আজকে আমরা অনেকটা ডেভেলপমেন্ট হতো, আমরা অনেকটা জায়গায় উপরে চলে যেতে পারতাম, কিন্তু হয়নি। একটা সিমেন্ট প্ল্যান্ট হয়েছে ওদের, জেএসডাব্লিউ ওদের একটা কাজ করার কথা ছিল, একটা পেন্টের কারখানা, থার্মাল পাওয়ার, দিদির সঙ্গে কথা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য ওরা সেটা করেনি। তবুও ওই কাজটা না করার জন্য ওই যে সিমেন্ট প্ল্যান্টটা হয়েছে, আমাকে দিদি একটা কথা বলেছিলেন, নেপাল তোদের ওখানে এরা একটা সিমেন্ট প্ল্যান্ট করবে, আর যদি কোনো ঝামেলা না হয়, কোনো সিন্ডিকেট না হয়, আর এদের কোনো অসম্মান না, আমাদের না দিদি ঠিক আছে, সব ব্যবস্থা আমরা করেছিলাম, ওদের সিমেন্ট প্ল্যান্ট চলছে আজ পর্যন্ত, একদিনও সবথেকে শ্রমদিবস একটাও নষ্ট হয়নি। আর ডালমিয়াতেও সমস্ত ব্যবস্থা, রাস্তার থেকে, কারেন্টের থেকে, হাই টেনশন লাইন থেকে সব ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম, ওখানেও একটা শ্রমদিবস হয়নি। ওরা চেষ্টা করছে ওদের প্ল্যান্টে এলাকাগুলো বাড়াবার জন্য, যেটা মানে আরও যাতে বেশি মানে বড় করা যায়, সেটা দুটোই চিন্তা করছে, এটা শুনেছি আমরা। আর আমাদের এই মুহূর্তে জুন্দির কাছে, জুন্দি যেটা পার্লামেন্টে যেটা আমরা জুন্দির কাছে ডিমান্ড রাখবো, শালবনিতে হিউজ ভেস্টের জমি আছে এখনও। জিন্দালকে 4,500 একর জায়গা দেওয়ার পরও শালবনি ব্লকে এখনও 3-4 হাজার একর ভেস্টের জমি পড়ে আছে। শালবনিতে একটা ফোডার ফার্ম আছে, যে ফোডার ফার্মেতে এখনও 500 একর জায়গা জমি প্যাকেট পড়ে আছে, সেটা যাতে সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করে সেলফ হেল্প গ্রুপের মেয়েদেরকে দিয়ে, এটা আমি দিদির কাছে এই প্রস্তাবটা দিয়েছিলাম আমার শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর কাছে ঝাড়গ্রামে। দিদি সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে আজকে ওই আমাদের যে ফার্ম, ওই ফার্মে 40 কোটি টাকা খরচা করে ডেইলি 3 লক্ষ ডিম প্রোডাক্ট হবে, পোলট্রির ডিম, সেই ব্যবস্থাটা উনি করে দিয়েছেন। আর আরও একটা আমি একটা কথা বলেছিলাম আমাদের ওইখানে যে প্রজেক্টগুলোতে, যে আমাদের এই মুরগি পোলট্রি ফিডটা তৈরি করতে গেলে সয়াবিনের প্রচুর দরকার, ভুট্টার দরকার আমাদের ফিড তৈরি করতে গেলে, কিন্তু সেই ভুট্টা আমাদের রাজস্থান থেকে আনতে হয়, সে আনছে, আমাদের আমদানি করছে আমাদের ব্যবসায়ীরা যারা ফিড প্ল্যান্ট তৈরি করছে। কিন্তু আমাদের যদি এই যে জায়গাগুলো পড়ে আছে, এইগুলোকে যদি আমরা ইউটিলাইজ করে আমরা ভুট্টা সয়াবিন চাষ করতে পারি, তাহলে যে পয়সাটা আমাদের বাইরে চলে যাচ্ছে। এবং দিদি আমার শ্রদ্ধা মুখ্যমন্ত্রী যেমন ডিমটার ব্যাপারে, আমরা তো অন্ধ্র থেকে ডেইলি 10 মানে হাজার হাজার গাড়ি ডিম আমারও বেঙ্গলে ঢুকতো, সেটা বন্ধ হয়ে গেছে। আপনারা দেখেছেন বিলাসপুর থেকে প্রচুর মাছ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমদানি হতো, সেটা আমার শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর জন্য সেই মাছ আমরা এখন মাছ চাষে প্রায় আমরা সলভেন্ট হয়ে গেছি। আমরা এখন ওই বোকারো টোকারো আমাদের এই সবং টবং ময়না টয়না থেকে মাছ যাচ্ছে। এই যে কাজগুলো হয়েছে, এই কাজগুলো হয়েছে, আমরা চাইবো শালবনির যে জায়গাটা, যেটুকু জায়গাটা ভ্যাকেট পড়ে আছে, জুন্দিকে বলবো উনি যে ইনিশিয়েটিভ নিয়েছেন, নাহলে উনি ওই যে ছোটো প্রজেক্ট একটা শুরু করছেন, ওই যে চিংড়ি প্রসেস, এবং আমাকে জুন্দি বলেওছেন যে আমাদের স্বাক্ষর হয়ে গেছে, আমরা খুব শীঘ্রই প্রজেক্টের কাজটা শুরু হবে। ওনারা এসেছিলেন, ওনারা ফার্স্ট ফেজে 1000 মেয়ের কাজের ব্যবস্থা করবেন, ওই প্রসেসিংয়ে তারা যুক্ত হবে, তারা সেটা ভাবে সেই ব্যবস্থাটা করছে। এবং যে জায়গাগুলো আছে সর্বোপরি সেই ব্যাপারগুলো, একটা হচ্ছে এটা এমপ্লয়মেন্টের ব্যাপার গেল, আর আমাদের যে হেলথের ব্যাপারে আমাদের তো সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, ইরিগেশনের আজকে আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখুন। আমার শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী গ্রামের মানুষের যেটা সবথেকে বড় রোজগারের পথ করে দিয়েছেন, এরা বড় বড় কথা বলছে, সেটা হচ্ছে আমি একজন মানুষ, আমার জমির পরিমাণ হচ্ছে 1.5 বিঘা, মানে 1.5 বিঘা মানে ধরুন 1 একরের নিচে, 100 ডেসিমেলের নিচে। আমার সেই 1.5 বিঘা জমির উপরে আমি 2 বিঘা জমির উপরে একটা ছোট্ট সাবমার্সিবল করে নিচ্ছি। আমি খাবার চালটা পাচ্ছি, দিদি আমাকে দিয়ে দিচ্ছে, আমার চালটা কিনতে হচ্ছে না, কিন্তু ওই জমিটাতে 3 বার ফসল করে আমার যে প্রোডাকশনটা হচ্ছে, সেই প্রোডাকশনটাকে আমি বিক্রি করে